আমাদের এজেন্সি যেভাবে বলছে যে গেলেই তোমার ক্রেডিট ট্রান্সফার হয়ে যাইব, এই হইব এই হইব, এটা সব সম্পূর্ণ ভুয়া। তো মনে করেন প্রত্যেকটা স্টুডেন্ট যারা আসছে, যাদের মাধ্যমে আসছে, সেটা এজেন্সি হোক বা কোনো মাধ্যম হোক, তাদের মাধ্যমে আসছে, আইসা কিন্তু কেউ কিন্তু কয় নাই ভাই আসসালামু আলাইকুম, সবাই কিন্তু ভাই ফার্স্টে গালি দিছে। হুম। আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি বারংবার দুবাই নিয়ে ব্যাপক কথাবার্তা বলি। সো কথাবার্তা বলার সুবাদে এমন একটা জিনিস হয়ে গেছে যে আমি নাকি দুবাই নিয়ে নেগেটিভ কথাবার্তা ছড়াইতেছি। আসলে আর হুমায়ুন একাই কথা বলে, আর কোনো স্টুডেন্ট কথা বলে না। তো আমি চিন্তা করছি একজনের পর একজন নিয়ে আসবো যারা আসলে দুবাই পড়াশোনা করতেছে স্টুডেন্ট ভিসায়, যারা চেষ্টা করতেছে দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে শিফট হওয়ার জন্য বা দুবাই ভালো একটা অপরচুনিটির জন্য তারা দুবাই গেছে, কিন্তু আসলে ট্রুলি তাদের সাথে ঘটতেছে কি। সো আমার এক মুখে বললে জিনিসটা খারাপ দেখায়, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ শুরু করছি, দেখা যাক কতজন আমার সাথে জয়েন করে বা কতজনের মাধ্যমে সত্যটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। সো তারই ধারাবাহিকতায় আজকে আমার সাথে আছে হলো পারভেজ ভাই। So, আমি বেশি কথা বলবো না, পারভেজ ভাইয়ের কাছ থেকে সবকিছু শুনবো যে আসলে দুবাইয়ের রাইট নাও সিচুয়েশন কি, বা দুবাই স্টুডেন্টরা কি করতেছে, বা তাদের অগ্রগতিটা দুবাইয়ে কেমন। তো পারভেজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার তো ভাই সিচুয়েশন অনেক ভালো, সবকিছু ঠিকঠাক যাইতেছে। সো বলেন, আমি স্টেপ বাই স্টেপ কোশ্চেন করব না, আমি আপনার জন্য সবকিছু ছেড়ে দিয়ে রাখতেছি, আপনি সবকিছু বলেন, মানে দুবাইয়ের রাইট নাও সিচুয়েশন কি, আপনি কোন প্রোগ্রামে গেছেন, বা আপনি কতটুকু পাইতেছেন দুবাই থেকে, বা ইন ফিউচার দুবাইয়ে স্টুডেন্টদের জন্য আপনার কোনো কিছু বলার আছে কিনা, একদম ফুললি আপনার মতো করে। আচ্ছা, ফার্স্ট অফ অল, দুবাইয়ের রাইট নাও সিচুয়েশন, আমি আসছি প্রায় অলমোস্ট আপনার 3 মাস হয়ে যাবে। অলমোস্ট কি প্রায় 3 মাসই হয়ে গেছে। সো আপনার এখনো জব পাই নাই, কোনো জবই পাই নাই। মিনিমাম আপনার 60+ ইন্টারভিউ দিছি, সবগুলাতেই আমার কাছে টাকা চাইছে, টাকা বলতে দিরহাম চাইছে সবগুলাতেই। সো আমি কোথাও কোনো কিছু দিতে পারি নাই। এখন চিন্তা ভাবনা করছি যে লিগেল ওয়েতে যদি কোথাও কিছু হয় তাহলে করবো, নাহলে করবো না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হইলো আপনার, ফার্স্ট অফ অল দুবাই ভাই স্টুডেন্টদের জন্য না। আপনার আদার্স যে কান্ট্রি গুলো আছে, ওই কান্ট্রি গুলাতে মনে করেন একটা স্টুডেন্টের সর্বোচ্চ কতক্ষণ, 6 ঘন্টা 7 ঘন্টা জব করে। কোনো কোনো কান্ট্রি আছে 4 ঘন্টার বেশি জবও করতে দেয় না পার ডে। তো মনে করেন দুবাইতে আপনার একটা স্টুডেন্ট আর আপনি লেবার হন যাই হন, আমি আমি কাউকে ছোট করতেছি না, কোনো লেবারকেও ছোট করতেছি না, এটাও বড় ধরনের কাজ। বাট আপনি মনে করেন প্রত্যেকটা মানুষেরই, একজন যারা লেবারের কাজ করে তাদের তাদের যেরকম আপনার 12 ঘন্টা ডিউটি, একটা স্টুডেন্টেরও 12 ঘন্টা ডিউটি। আমি যে একটা স্টুডেন্ট, আমার যে সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত ডিউটি হবে, এর মধ্যে আমি না কোনো ফোন ধরতে পারবো, না কোনো ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারবো, কোনো কিছুই না। আপনার আমার মনে করেন পড়াশোনা আছে, আমি বাইব এডুকেশনে আছি, বিজনেস ম্যানেজমেন্টে। মনে হয় না আমার কোনো পড়াশোনা আছে, আমার কাছে মনে হয় না আমি পড়াশোনা করতেছি। আমার কাছে মনে হয় আমি আসছি একটা দেশের বাইরে আসছি, আইসা এই যে বিছানার সাথে যে শরীর যে লাগাইছি 3 মাস আগে, এখনো শরীর লাগাই আছি। হুম। উঠার কোনো নামগন্ধ নাই। মনে করেন উঠি, কখন উঠি একটু ধরেন, যদি একটু বাজার সদাই করতে হয় তার জন্য উঠতে হয়। আর আপনার মনে করেন অনেকে বলতে পারে বা কে ভাই দুবাই কি ঘোরার জায়গা নাই? অবশ্যই দুবাই ঘোরার জায়গা আছে ভাই, দুবাই ঘোরার জায়গা আছে। কিন্তু আপনি দিনের বেলা বেরোইলে আপনার মনে হইব কি আপনি আগুনের ভিতর দিয়ে হাঁটতেছেন। এই সিচুয়েশনে ঘোরার মতো সিচুয়েশন না, যে আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন এরকম কোনো সিচুয়েশন না। তো মনে করেন যেহেতু আমি স্টুডেন্ট, আমার পক্ষে পসিবল না যে অল টাইম ট্যাক্সি নিয়ে ঘোরা, এটা আমার পক্ষে কখনোই পসিবল না। একটা ট্যাক্সিতে কিরকম খরচ বা একটা ট্যাক্সিতে কিরকম কস্ট যায় সেটা অ্যাটলিস্ট সময় ভাই আপনি জানেন, আপনি যেহেতু দুবাইতে আছেন সেটা আপনি জানেন। হুম। সো মনে করেন আপনি ট্যাক্সিতে উঠার পরে সাথে 1 মিনিট পরে নামেন আর 10 মিনিট পরে নামেন। হ্যাঁ। আপনার উঠার সাথে সাথে নামলে আপনার মনে করেন 12 টাকা দিতে হবে। 12 টাকা, 12 টাকা, 12 দিরহাম, সরি 12 দিরহাম দিতে হবে। হ্যাঁ, 12 দিরহাম বাংলা হিসাব করলে অনেক টাকা, মোটামুটি 400-500 টাকা। তো মনে করেন এই হইলো বর্তমান অবস্থা। এখন অনেকে বলতেছে যে ধৈর্য ধরো ধৈর্য ধরো, তোমার ওই শীতের সময় আসলে অনেক জব পাবা, হ্যান ত্যান। ভাই ধৈর্য আর কত ধর্ম, আর কিসের শীত?
শীতের সময় পাইলে এখন পাবো না কেন? আমার কথা হলো সেটা। ভাই আমি আমি একটু ইন্টারফেয়ার করতেছি। অনেকেই মানে আমি ভিডিও বানাই তো, সো অনেকে অনেক ধরনের কথা বলে। So, আমি অনেকে শুনছি অনেকের মুখে যে অনেকে কথা এরকম বলছে যে স্কিল থাকলে দুবাইয়ে ব্যাপক জব আছে, ব্যাপক জব আছে। মানে এই জিনিসটা আপনার সাইড থেকে কি মনে হয় যে স্কিল থাকলেই জব পাওয়াটা সম্ভব কিনা? যে স্কিলফুল নাই এই জন্য জব পাচ্ছে না, যেমন আমাকে অনেকে বলে, কারণ অনেকে জানে না যে আমি জব করি। তো তারা বলে কি যে স্টুডেন্ট এজেন্সির ক্ষেত্রে যখন আমাকে অনেকে স্টুডেন্ট কল দেয় যে ভাই এরকম বিষয় এজেন্সিতে যে আপনার কথা বললাম, তো তারা বললো ওই পোলার স্কিল নাই, ওই পোলার জব পাবে কিভাবে? সো এটা নিয়ে আপনার কি কথাবার্তা বলবেন যে দুবাই আমরা যারা গেছি সবাই কি স্কিললেস, মানে কারো কি কোনো স্কিল নাই বা জব পাওয়ার মতো সিচুয়েশন নাই কারো, বা স্কিল থাকলেও জব পাওয়া যায় কিনা বা যায় না, এই বিষয়টা যদি বলতেন। এখন মনে করেন ভাই, আপনি যে কোনো দেশেই যান, আপনার 100 জন থেকে 5 জন মিনিমাম জব পাবে। হ্যাঁ, 100 জন থেকে 5 জন পাবে। ওই 5 জনের হিসাবে যদি আপনি মনে করেন যে যে ওই 100% জব পাইছে, তাহলে তো হবে না। আর স্কিল, স্কিল কি ধরনের স্কিল? যারা পড়তে আসে, যারা যারা আর কি অ্যাটলিস্ট স্টুডেন্ট বিষয়ে যারা আসে, তাদের মনে করেন ওই কম্পিউটার ল্যাপটপ এসব চালানোর মতো স্কিল প্রত্যেকটা স্টুডেন্টের মোটামুটি থাকে। হ্যাঁ, তারপরে আপনার এখানে কিসের স্কিল আমি বুঝি না। আপনার কিসের স্কিল লাগবে? এখন মনে করেন আপনি ওই স্কিল প্রয়োজন কাদের জন্য? যারা আর কি 5,000 6,000 দিরহামের জব জব খুঁজে, তাদের জন্য স্কিল প্রয়োজন। হ্যাঁ, আমি স্কিললেস, আমার কোনো স্কিল নেই, কোনো স্কিলই নেই আমার। আমি বাংলাদেশে বাপেরটা খাইছি, বাপেরটা পড়ছি, কোনো স্কিল নেই। সো মনে করেন আমি স্কিললেস। আমারে যে আমি যে ইন্টারভিউ দিতে গেছি, আমারে বলে 3,500 4,000 4,000 স্যালারি দিবে। হ্যাঁ, 3,500 4,000 স্যালারি দাও, তুমি 1,000 এখন দিয়ে যাও, পরে তোমাকে কয়েকদিন পরে টাকা হবে। যখন বললি যে আমার কাছে তো 1,000 নাই, পরে বলে কত আছে, 700 দাও। পরে বলে যে 700 নাই, পরে বলে 500 দাও, 500 তে 400, 400 তে 300। লাস্ট নামতে 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 শেষে বলে কি তোমার কাছে 50 টাকা থাকলে 50 টাকা দিয়ে যাও। মানে 50 দিরহাম থাকে। হুম, তাহলে বুঝেন ওটা কিরকম স্কিল বা কিরকম জব। তো মনে করেন আর ওই স্কিলটা ফ্যাক্ট, হ্যাঁ আমি জানি স্কিলটা সব জায়গায় ফ্যাক্ট। বাংলাদেশ হোক, দুবাই হোক, সব জায়গায় মোটামুটি ফ্যাক্ট স্কিল। ওটা ভালো জবের ক্ষেত্রে বা ভালো কিছু করার ক্ষেত্রে। কিন্তু আপনার স্কিলের পাশাপাশি দুবাইতে আপনার যদি মামু খালু না থাকে, তাহলে আপনি দুবাইতে কোনোদিন কোনো জব পাবেন না। এটা হলো ভাই মেইন বুঝতে কথা। বুঝতে পারছি। এখন একটা বিষয় আমাকে শুধু একটু ক্লিয়ারিফাই করেন যে দুবাইয়ের পড়াশোনার সিচুয়েশনটা কি, বা আপনি এই যে যাওয়ার পর থেকে ক্লাস দেখতেছেন বা এই সকল জিনিসগুলোর কতদূর কি, মানে কতটুকু ডেভেলপড, এন্ড ওইখান থেকে যে ক্রেডিট ট্রান্সফারের একটা বিষয়টা, আমি যদিও বা বলি ক্রেডিট ট্রান্সফার ডাজন্ট মিন ইউ উইল গেট দ্য ভিসা। সো ইউএসএ তে যাওয়ার যে পোলাপানের একটা টান, এটা আসলে কতটুকু হইতেছে বা কতটুকু আসলে সম্ভব, আপনার সাইড থেকে কি মনে হয়? আমার সাইড থেকে ভাই আমি এখনো কাউকে দেখি নাই করতে, বা আমার অনেক আগে যারা আসছে কাউকে দেখি নাই করতে। হুম, তো মনে করেন আমার অনেক আগে যারা আসছে তারা আহ, আমাদের ইনস্টিটিউটে মানে যোগাযোগ রাখে কিনা সেটাও আমি জানি না। তো মনে করেন আর ক্রেডিট ট্রান্সফারের যে ব্যাপারটা, আপনার মনে করেন ভার্সিটি তো আপনার আইসা, ভার্সিটি না ইনস্টিটিউট, আপনাকে তো আইসা আর ভিসা দেওয়া যাবে না। আমাদের এজেন্সি যেভাবে বলছে যে গেলেই তোমার ক্রেডিট ট্রান্সফার হয়ে যাইব, এই হইব ওই হইব, এটা সব সম্পূর্ণ ভুয়া। এটার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আপনার মনে করেন ওই বাংলাদেশ থেকে যেমন আপনার ইন্টারভিউ দিতে হইতো, এম্বাসি ফেস করতে হইতো, ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হইতো, সবকিছু করতে হইতো, এখানেও সেম। হয়তো এখানে আপনার ওই কিছু টাকা পয়সা আপনার খরচ কষ্ট কম লাগতে পারে, এটা আমি শিওর জানি না। শিওর আমি জানি না, যারা জানে তারা হয়তো বলবে। তো মনে করেন কিছু কম লাগতে পারে, বাট ওই ভিসার ক্ষেত্রে কোনো ভার্সিটি আপনার ভিসা দিবে না। ভার্সিটি আপনার ভিসা মুখে তুলে দিবে না। এখন এখন মনে করেন আপনার আহ, আমি যেই আমি যেখানে আছি বায়ো এডুকেশনে, বায়ো এডুকেশনে ধরেন আপনার 300 স্টুডেন্ট, সাপোজ 300 স্টুডেন্ট, আমি জানি না অ্যাকচুয়ালি কতজন স্টুডেন্ট। 300 স্টুডেন্ট, 300 জনের 300 জনই কি ওনারা ইউএসএ পাঠাবে? পাঠাবে? পাঠাবে না তো। তো আপনার মনে করেন এখানে কিন্তু আপনার ওই যে 300 জনের কথা যে বললাম, 300 জনের 300 জনই কিন্তু চাই যে আমি ইউএসএ যাওয়ার জন্য এখানে আসছি। তো এটা পুরোটা মানে এজেন্সি পুরোটা ভিত্তিহীন কথা বলছে। হ্যাঁ, আমি এখানে আমার এডুকেশন মানে আমার যে ভাইব এডুকেশনে কোনো দোষ দেখি না। কেন দেখি না? কারণ আপনার মনে করেন আমাদের আমাদের যতটুকু আপনার
প্রবলেমে ফালানোর ততটুকু ফালাইছে এজেন্সি। আমরা এখন ভাইব এডুকেশনের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে তারা বলবে যে তোমরা তো আমার 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 মাধ্যমে আসো না, তুমি জাস্ট আমার 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 এখানে আসছো পড়াশোনা করতে, কিন্তু আমার মাধ্যমে আসো না, তুমি আসছো এজেন্সির মাধ্যমে, এজেন্সিতে কথা বলো। এজেন্সি তোমার কি বুঝাইছে না বুঝাইছে সেটা তো আর আমি জানি না, সেটা তো আর আমার ইনস্টিটিউট জানে না। রাইট। এখন আরেকটা লাস্ট যে বিষয়টা, মানে অনেক কিছু আপনি বললেন। আমি চাইতেছি ভিডিওটা একটু শর্ট করতে, কারণ আমি এই ভিডিওটা ট্রাস্ট মি, আমি হিউজ পরিমাণে শ্রম দিব মানুষের কাছে পৌঁছানোর জন্য। সো আমি লাস্ট কোশ্চেনটা করব, সেটা হলো যারা দুবাইতে আসতে চাচ্ছে, হুম, বা যারা আসবে, বা দুবাই আসার পর যে সকল স্টুডেন্টরা বিভিন্ন ধরনের প্রমোশনের ভিডিও বানাইতেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি আসলে ভাইয়া একটা জিনিস বুঝি না, আপনার মনে করেন আমি আমার আগে যারা আসছে বা আমার কিছুদিন পরে যারা আসছে, আসার পরে আপনার আইসা বলতেছে, যদি আমি আমার নিজের সাইড থেকে দুবাই নিয়ে কোনো নেগেটিভ কথা বলি, তাহলে বলে যে মানে আমারে পুরো ধুইয়া ফেলে, বাংলা কথায় ভাই পুরো কাপড় ধোয়ার মতো ধুইয়া ফেলে। হ্যাঁ, আসলে ওরা যে মনে করেন দালালি করতেছে, এটা কিন্তু বলে না। একটা স্টুডেন্টরে আমি চাবো না, আমার আমার একটা প্রত্যেকটা স্টুডেন্টই আমার ভাই, প্রত্যেকটা স্টুডেন্ট আমার ভাই, আমার বোন। আমি চাবো না আমার জন্য কেউ বিপদে পড়ুক। আমি চাবো না আইসা আমার আমার পুরো যত গোষ্ঠী আছে সবাইরে গালি দেখ, এটা আমি চাবো না। হ্যাঁ, এটা আমি কোনোদিনও চাবো না। তো মনে করেন প্রত্যেকটা স্টুডেন্ট যারা আসছে, যাদের মাধ্যমে আসছে, সেটা এজেন্সি হোক বা কোনো মাধ্যম হোক, তাদের মাধ্যমে আসছে, আইসা কিন্তু কেউ কিন্তু কয় নাই ভাই আসসালামু আলাইকুম, সবাই কিন্তু ভাই ফার্স্টে গালি দিছে। হ্যাঁ, সবাই গালি দিছে। আর আমি যারা আসতে চাই তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আসেন। আর না আসার আমি না করব না, আমি না করার কেউই না যে আমি না করব। হুম, আসেন। তবে আপনি যদি আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হন, তাহলে আপনার জন্য দুবাই না। কারণ আপনি এখানে আসার পরে আপনার ফ্যামিলি থেকে যদি প্রতি মাসে ৬০-৭০ হাজার টাকা নিয়ে চলতে পারেন প্রতি মাসে, তাহলে আপনি আসেন, আপনার জন্য দুবাই। দুবাই আপনার জন্য খোলা, কোনো সমস্যা নেই। রুমে থাকবেন, অনলাইনে ক্লাস করবেন, আর শুয়ে শুয়ে মোবাইল দেখবেন, সবকিছু করবেন। হ্যাঁ, আর আপনার যদি মনে করেন আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হয়, আর আপনি যদি স্কিললেস হন, হ্যাঁ, আর আপনার যদি দুবাইতে কোনো মামু খালু চাচা মাচা না থাকে, তো আপনার জন্য ভাই দুবাই না, কখনোই আপনার জন্য দুবাই না। যেটা আপনার এজেন্সি অথবা আমাদের আশেপাশের যেই দালাল গুলা, আমি সরাসরি দালালি বললাম, কারণ কারণ এদেরকে ভাই অনেক মেসেজ দিছি, অনেক ভাবে বুঝাইছি, ভাই স্টুডেন্ট আইনেন না, স্টুডেন্টদের এইভাবে ক্ষতির মুখে ফেললেন না। হ্যাঁ, কেউই শুনে না। প্রত্যেকদিন দেখি প্রমোট ভিডিও করতেছে, প্রত্যেকদিন দেখি ইয়ে করতেছে। মানে এখন এখন জানেন কি ভাই, এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, হ্যাঁ, যা আমারে যদি কেউ যদি মেসেজ দিয়ে জিগায় যে ভাই দুবাই কেমন, আসতে ইচ্ছা করতেছে, আমি ভাই সরাসরি না করে দিই, ভাই দুবাই আপনার জন্য না, আপনি দুবাই আইসেন না। ফার্স্টে জিজ্ঞাসা করি ভাই আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, পরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শোনার পরে পরে বলি ভাই দুবাই আপনার জন্য না। কখনোই দুবাই একটা মিডল ক্লাস ফ্যামিলি ছেলের জন্য দুবাই না। ভাই আমি কেন দুবাই আসছি? আমি দুবাই আসছি আমার অবশ্যই শুধু পড়াশোনা করার জন্য না, শুধু পড়াশোনা করার জন্য আমি দুবাই আসিনি। আমি দুবাই আসছি আমার আমার লাইফটারে গোছানোর জন্য। এখানে আমি যদি মনে করেন আমি মানে প্রতি মাসে মিনিমাম মিনিমাম আমি যদি চিপ চিপ ভাবে থাকতে চাই, আমার মিনিমাম 40,000 টাকা লাগবে, বাংলা বাংলা টাকায় 40,000 টাকা লাগবে প্রতি মাসে। সো মনে করেন একটা মিডল ক্লাস ফ্যামিলি সম্পর্কে হুমায়ুন ভাই সেটা আপনিও বুঝেন, একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে প্রতি মাসে 40,000 টাকা আনাটা পসিবল না, কখনোই পসিবল না। হুম, তো মনে করেন কি বলবো, এই আমি স্টুডেন্টদের বলবো যে ভাই আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে ভাই দুবাই আসেন না। আর যদি ফ্যামিলির মাধ্যমে চলতে চান তাহলে দুবাই আসেন, পড়াশোনা করবেন, সার্টিফিকেট নিবেন, পরে ইউএসএ যাইবেন না মাল্টা যাইবেন না কই যাইবেন এটা আপনার ব্যাপার। আমার ওই সোজা কথা। বুঝতে পারছি ভাই। যাই হোক, অনেক অনেক আমি আপনাকে ফার্স্টে বলেছিলাম আজকে আমরা শর্ট করব, এন্ড অনেক ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন। থ্যাংক ইউ সো মাচ পারভেজ ভাই। এন্ড কি বলবো, দুবাই নিয়ে তো বলতে বলতে মুখ দিয়ে আমার ফেনা ওঠা শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? সো এই হলো আরেকটা কথা অবস্থা। কি বলেন? আরেকটা কথা সেটা হলো যে এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এত কিছু করতেছি, হ্যাঁ, কিছু কিছু পাবলিক আছে, কিছু কিছু দালাল আছে, যেটা আপনারও গাইল লাইবো আমারও গাইল লাইবো। হ্যাঁ, যে 2 দিন হয়েছে আমারে বলবো যে 2 দিন হয়েছে আইছে এখনই দুবাই সম্পর্কে অনেক কিছু বুঝা গেছে। আরে ভাই, দুবাই সম্পর্কে শুধু আমি না, দুবাই সম্পর্কে আমার আশেপাশে যারা আছে সবাই আমারে বলতেছে যে ভাই
ভাই তোমার তোমার কি এখন বাংলা কথায় আমরা যেটা বলি পাগলা কুত্তায় কামড়াইছে, তুমি স্টুডেন্ট বিষয়ে আইছো দুবাই। হ্যাঁ, কি কমু ভাই, আমি যখন ভাই ইমিগ্রেশন ক্রস করি, যখন আমি আমার ভিসাটা দিছি ইমিগ্রেশন অফিসারকে, উনি আমার মানে উনি ট্রাস্টই করতে চাইনি আমি আমি যে স্টুডেন্ট বিষয়ে যাচ্ছি দুবাই, ট্রাস্টই করতে চাইনি। 2 ঘন্টা পুরোপুরি 2 ঘন্টা ঘুরাইছে, ইমিগ্রেশন অফিসার 2 ঘন্টা ঘুরাইছে, এই সার্টিফিকেট চেক, এই চেক, ওই চেক, মানে কি বলবো, আমার মনে হয় কি ভাই, আমার জীবনের আমার লাইফের কুফাটা ওই বাংলাদেশ ইমিগ্রেশন থেকেই লাগছে। তো শুধু আপনার না, এটা সবারই চেক হইতেছে, কারণ বাংলাদেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখন পর্যন্ত জানে না যে দুবাইতে পড়াশোনা করা যায়। হ্যাঁ, অ্যান্ড আপনার তো বাংলাদেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আমাকে ইন্ডিগো থেকে জিজ্ঞেস করেছিল যে দুবাইতে আপনি কিসের জন্য যাচ্ছেন। আমি বলছিলাম ভাইয়া পড়াশোনা করতে। বলছে দুবাইতে পড়াশোনা, এটা কি ধরনের কথা? বুঝতে পারছেন তো সিচুয়েশনটা এমন। তো যাই হোক, মানে এগুলা নিয়ে তো অনেক কথা আছে। আপনি এটা অনেক সুন্দর একটা কথা বলছেন যে অনেকে বলতে পারে যে দুবাইয়ে অনেক কিছু আছে, কিন্তু এত শর্ট টাইমে জানলো কিভাবে। যার বাথরুম হয় তার কম ভাত খাইলেও বাথরুম হয়, বেশি ভাত খাইলেও বাথরুম হয়, মেন কথা হলো এইটা। তো জি ভাই যার এইটাই। জানার সে জেনে যায়। তো আশেপাশের মানুষ কি বলতেছে এটা দেখার দরকার নেই, সবারই একই কথা, এটা আমিও জানি, কারণ আমি তো সবার সাথে মিশতেছি বা সবার সাথে কানেক্টেড। তো যাই হোক পারভেজ ভাই, ভালো থাকেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে আপনাকে সেকেন্ড টাইম আমি বদার করলাম। বুঝতে পারছেন, জি ইনশাল্লাহ ভাই। আমরা আম, সবাইকে অ্যাওয়ার করতে, মানে আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো, and সবাইকে আমাদের সাইড থেকে যতটুকু কাজ ইনশাল্লাহ অ্যাজ ভাই। এ ওল্ড স্টুডেন্ট আমরা আমাদের কাজ করব। বাকিটা মানুষের আশা তো থামানো যাবে না, কিন্তু মানুষের এত দুবাই নিয়ে যাতে এক্সপেকটেশনটা মনের মধ্যে রেখে না আসে, এই আর কি। হ্যাঁ সেটাই, আপনার আপনার আমি যখন আসছি আমি অনেক মানে অনেক কিছু ভাইবা আসছি যে আমি যাব। ইভেন এজেন্সি আমাকে বলছে যে 40 দিনের ভিতরে জব দিবে। হ্যাঁ, তো আমি চিন্তা করছি যে যেহেতু 40 দিনের ভিতরে জব দিবে, তাহলে তো আমার ফ্যামিলি থেকে আমার ওরকম প্রেশার করতে হবে না এজেন্সিকে। ইভেন আমি এজেন্সিকে আপনার সবকিছু বলছি, সব আমার ফ্যামিলি সম্পর্কে বলছি, আমার নিজের লাইফ সম্পর্কে বলছি, আমার 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 কিছু কিছু ইয়ার গ্যাপ ছিল, সবকিছু বলছি। সেক্ষেত্রে আপনার মনে করেন ওই আবার কিছু কিছু আপনার অ্যাড দেয় দেখলাম, কিছু কিছু এজেন্সি, যে নো ব্যাংক স্টেটমেন্ট, নো, মানে অনেক কিছু বলে। হ্যাঁ, আরে ভাই আপনি যখন ইউরোপ আমেরিকা যাইবেন, তখন আপনার ওই ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হইব। এই ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আপনি কোন মুভ করতে পারবেন না, এটা কখনোই পসিবল না। হুম। আসলে প্রত্যেকটা স্টুডেন্টের একটা ইম্পর্টেন্ট আমি কথা বলি, এটা ইম্পর্টেন্ট কথা, এটা সবারই জানা উচিত। সেটা হলো প্রত্যেকটা দেশের ভিসার কিছু নিয়ম থাকে, ইমিগ্রেশন ল থাকে। তো ইউএস এর J1 ভিসা, সরি J1 বলতেছি কেন, J1 তো ইন্টার্নশিপ। সো F1 যে ভিসাটা, যে স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিসাটা, সো F1 ভিসাটার যে ল, ইউএস এর ল, আমি রিকোয়েস্ট করব তাদের ওয়েবসাইট থেকে জিনিসটা ভালোভাবে পড়ার, যে তাদের যে লটা কিরকম। সো আপনি যতই দুবাইতে পড়াশোনা করেন, যতই সিঙ্গাপুর পড়াশোনা করেন, যতই আপনি 100-200টা কান্ট্রি ভিজিট করেন না কেন, ওই ল এর মধ্যে যদি বা ওই ল এর মতো করে আপনার প্রোফাইলটা যদি না থাকে, তাহলে জীবনে আপনি ইউএসএ ভিসা পাবেন না। সেটা হলো মেন ফ্যাক্ট। হুম। আর আমি একটা কথা বলবো যে কেউ কখনো লিস্ট ইউএসএ যাবে এই চিন্তা করে যেন দুবাই না আসে। হ্যাঁ, কারণ আপনার ওই দুবাই থেকে আপনার যে স্ট্রাগল করতে হবে, দুবাইতে আপনি যে 6 মাস যে স্ট্রাগলটা করবেন, ওই 6 মাসে বাংলাদেশ থেকে আইএলটিএস করেন, আইএলটিএস করার পরে বাংলাদেশ থেকেই যান আমেরিকা, বাংলাদেশ থেকে প্রিপারেশন নেন, বাংলাদেশ নিজের দেশ থেকে যান। 6 মাসে শুধু শুধু আইসা এখানে নিজের লাইফটা এটা বচ্চা দিয়ে এটা লাভ নেই। আসলে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি। আমার একটা বড় ভাই আছে, রাজীব নাম। সো আমরা দুজন একসাথে একটা এজেন্সিতে জব করতাম। সো উনার F1 ভিসা, তো উনি ফার্স্ট বার রিজেক্ট হয়েছে। তো রিজেক্ট হওয়ার পর উনি হাল ছাড়ে নাই, উনি সেকেন্ড বারও আবার অ্যাপ্লাই করছে, মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য। সো ইনশাল্লাহ সেকেন্ড বার ওনার ভিসাটা হয়ে গেছে। তা আমি আমার বন্ধুদের বলেন, বড় ভাই বলেন, তাদের সাথে যেহেতু মেলামেশা করতেছি, আমি দেখতেছি। সো অনেকে করে কি, যে ইউএস এর ভিসাটা যখন হয় না তখন কানাডা ট্রাই করে, কানাডা যখন হয় না তখন ইউরোপ ট্রাই করে, ইউরোপ যখন হয় না তখন মাল্টা ট্রাই করে। So, প্রথমটা বের হয়ে একটা কান্ট্রিতে আমি ইউএসএ থেকে রিজেক্ট খাইলাম, ওকে ঠিক আছে, আমার ল্যাকিংসটা কি ছিল, ল্যাকিংসটা সলভ করে আমি আবার একবার ট্রাই করি। সেই সেকেন্ড ট্রাইটা অনেকে করে না, সেটা সবচেয়ে বড় ভুল। রিসেন্ট দেখলাম আর এডুকেশনাল ল্যাকিংস অনেক ছিল, মানে মানে এটাকে কি বলে, অনেক আগে পড়াশোনা শেষ করছে, করে যে মাস্টার্স এর জন্য রিসেন্ট ভিসা পাইছে, পরশুদিন ওনার ফ্লাইট, গতদিন আমার ওনার সাথে কথা। সো এই হলো মেন ফ্যাক্ট। আপনার মেন আলহামদুলিল্লাহ। কথা, ইউএস এর টার্গেট নিয়ে কারো আসার দরকার নাই, যদি এরকম উচ্চ বিলাসী আশা থাকে।
হ্যাঁ, হ্যাঁ। আবার যার ফ্যামিলি মনে করেন অনেক আহামরি কিছু, সে আসতে পারে। তার জন্য দুবাই। তা তো অবশ্যই। যাই আমাদের হোক জন্য। পারভেজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি 20 মিনিটের মতো হয়ে গেছে। বড় করলে আবার অনেকে দেখবেন, আমি যদিও বা বলি যে ভিডিও একটু লাস্ট ফাস্ট করে একটা দেখতে। হ্যাঁ, লাস্ট একটা মজার কথা বলি আপনাকে। সেটা হইলো ভাই, এত পরিমাণ গরম এখন পড়তেছে। হ্যাঁ, গরমের ভয়ে পর্যন্ত কাটতে যাই না। বুঝতে পারছি। যাই হোক আপনার এই ওয়ার্ডটা আমি পিপ করে দিব, মানুষজন বুঝে ফেলবে আপনি কি উচ্চারণ করছেন। যাই হোক, ভালো থাকেন পারভেজ ভাই, ইনশাল্লাহ কথা হবে নেক্সট টাইম। ইনশাল্লাহ, শুভকামনা আপনার ইনশাল্লাহ। জন্য। আসসালামু দোয়া আলাইকুম। করবেন। আসসালামু জি আলাইকুম। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম।